সম্মানিত আমির জামাত, আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দুটি কনসার্ন ছিল। প্রথমত, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের দেশের টপ ইউনিভার্সিটিসগুলা কিউএস র্যাঙ্কিং অথবা দা র্যাঙ্কিং এর দিকে যদি আমরা খেয়াল করি, 700 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করে, কোনো কোনো বছর 1000-এর মধ্যেও র্যাঙ্ক করে না, 1500-এর মধ্যে কোনো মতে নাম আসে। সেক্ষেত্রে আসলে যে বিষয়গুলোর দিকে আমরা, যে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, আমাদের আসলে ইউনিভার্সিটিগুলোতে রিসার্চের ক্ষেত্রে বাজেট খুব কম থাকে, যে কারণে আসলে রিসার্চের উপর ফোকাস করা হয় না। আমরা দেখতে পারি যে এক্সপেরিমেন্টাল সাবজেক্ট চর্চার কোনো ধরনের সুযোগই আমাদের ইউনিভার্সিটিগুলোতে নেই। আমাদের ইউনিভার্সিটিগুলো বিদেশের টপ ইউনিভার্সিটিসগুলোর সাথে আমাদের ইউনিভার্সিটিসগুলোর কোনো কানেকশন নেই। সেই জায়গা থেকে আসলে আমি জানতে চাই যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের গুলাকে নিয়ে আপনাদের কিরকম প্ল্যান রয়েছে। দ্বিতীয় আর একটি কনসার্ন রয়েছে যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি গত 5 বছরে কয়েক দফায় আমাদের কারিকুলাম চেঞ্জ করা হয়েছে। বর্তমানে আমাদের স্কুল এবং কলেজের কারিকুলামের ক্ষেত্রে আমরা যদি দেখি, খুবই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমি আসলে জানতে চাই যে আপনারা যদি আসেন তাহলে আমাদের যে বর্তমান কারিকুলামটি আছে সেটাও আসলে খুবই বিতর্কিত। সেই জায়গা থেকে জানতে চাই যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের এই কারিকুলামটি নিয়ে কিরকম প্ল্যান রয়েছে আপনাদের, এবং সেই প্ল্যানটি কিরকম হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শিক্ষা এটাকে জাতির ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। যে মানুষটির মেরুদণ্ড দুর্বল সে দুর্বল, যে দেশের শিক্ষা দুর্বল সে একটা দুর্বল কান্ট্রি। আমরা কার্যত একটা দুর্বল কান্ট্রি হিসাবেই হামাগুড়ি দিচ্ছি। আমরা কিন্তু এখনো বসার পজিশনে নেই। আমরা শিক্ষাকে নিয়ে যেভাবে ভাবি, এটি হচ্ছে উনি ইউনিভার্সিটি থেকে শুরু করেছেন, আমি প্রাইমারি স্কুল থেকে শুরু করব। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে তাহলে শিক্ষার মেরুদণ্ড হচ্ছে প্রাইমারি এডুকেশন। ওই জায়গাটাই তো আমরা দুর্বল হয়ে আছি। 1/3 প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলে কোনো প্রধান শিক্ষক নেই। আমরা কোন দেশে বসবাস করি? যারা আছেন তাদের অনেকে আবার নিয়মিত ডিউটি পালন করতে পারেন না বা করেন না। আমরা কোন দেশে বসবাস করি? প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেল, যেটা শিক্ষার ইন্টারমিডিয়ারি বিটুইন হায়ার এডুকেশন অ্যান্ড লোয়ার এডুকেশন, এই জায়গায় এখন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয় না, ক্লাস হয় ভিন্ন জায়গায়। আমার শিক্ষা জীবনে মাত্র 15 দিন আমি প্রাইভেট শিক্ষকের কাছে পড়ার সুযোগ পেয়েছিলাম। 15 দিন পড়ার পরে উনি আমাকে নোটিশ দিয়ে বললেন, ডোন্ট কাম ফ্রম টুমরো। আমি ভয় পেয়ে গেলাম। কোন জায়গায় আমি উলট পালট করলাম আমি বুঝতে পারি নাই। পরের দিন ভোরে ওনার বাড়িতে গিয়েছি, বললাম, স্যার আমার সমস্যাটা আমি বুঝতে পারি নাই। কি সমস্যা? বলে, আপনি বলছেন কালকের থেকে বা আজকে থেকে আর ক্লাসে না যেতে, আপনার এই প্রাইভেট যে টিউটোরিয়াল ক্লাস হবে সেটাতে। বলে, না না, আমি তো তোমার কোনো সমস্যার জন্য এটা করে নিই। আমি বললাম, স্যার আমি তো 3 মাসের জন্য এখানে সবার মতো। বলে যে আমি এই 15 দিন তোমাকে অবজার্ভ করেছি, তুমি পার্টিকুলার 2টা সাবজেক্টে যে অ্যাটেনশন দিয়েছো, বাকি 8টা সাবজেক্ট তোমার ক্ষতিগ্রস্ত হবে। আমি এটা চাই না। তোমার জন্য আমার দুয়ার খোলা, কোনো কিছুর সলিউশন লাগে বাসায় চলে আসবা, অথবা লেজার পিরিয়ডে কমন রুমে চলে আসবা, আমি তোমাকে সময় দেব। সান্ত্বনা নিয়ে আমি চলে গেলাম। ভয়ে মা বাপকে বলি নাই আমাকে যে নোটিশ দেওয়া হয়েছে। মা বাবা আবার কি মনে করবেন। গিয়ে বললাম যে আমার তো এই অবস্থা। তখন মা বললেন, তোমার শিক্ষক যেটা বলছেন ওটাই তোমার জন্য ভালো। ছোট্ট একটা খাম দিয়ে বললেন যে ওটা ওনার হাতে দিয়া দিও। আমি খাম নিয়ে ওনার বাড়িতে পরের দিন গেলাম। আমি কাচুমাচু করতেছি। উনি বললেন, এটা কি? বললাম, সামান্য উপহার স্যার, আমার আম্মা দিয়েছেন। তো উনি হাসলেন, হাসা বললেন, তোমার আম্মার উপহার যদি আমার দরকার হইতো আমি 15 দিনের মাথায় তোমাকে নোটিশ দিয়ে বিদায় করতাম না, আমি 3 মাসেরটাই নিতাম। আমরা ওই শিক্ষকও দেখতে চাই, ওই শিক্ষাও আমরা দেখতে চাই। এই শিক্ষককে কি আমি জীবনে বলতে পারবো? এটাকে আমার পক্ষে সম্ভব? যিনি টাকার দিকে তাকান নাই, তিনি আমার ক্যারিয়ারের বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন। ক্লাস 5 থেকে যারা 6-এ যাবে তখন তাকে ক্যারিয়ার সিলেকশন করে ফেলতে হবে। আমাদের দেশে
ইনস্টিটিউশনাল সিলেকশনের কোনো ব্যবস্থা নাই, এটাকে স্ক্যানিং করার কোনো ব্যবস্থা নাই। হয় সবাই বিজ্ঞানের দিকে, না হয় সবাই অঙ্কের দিকে, না হয় সবাই আর্টসের দিকে। এটা কোনো কথা হলো? তাহলে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান কি জন্য? এই দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানকে নিতে হবে, তাকে কেরিয়ার গাইড করার জন্য। তুমি সায়েন্টিস্ট হবে, তুমি আর্টিস্ট হবে, এবং তুমি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন হবে। তোমাকে এইভাবে বিল্ড আপ হতে হবে। তার মেধার দিক, তার আকৃষ্ট হওয়ার দিক, তার পছন্দের দিক সামনে নিয়ে তাকে কেরিয়ার সিলেকশনে সাহায্য করতে হবে। কারিকুলাম, এই কারিকুলাম হলো কিরানি বানানির কারিকুলাম। আমরা কারিকুলাম সেইভাবেই বানাতে চাই যে এই শিক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ বিজ্ঞানী তৈরি হবে, শ্রেষ্ঠ শিক্ষক তৈরি হবে, শ্রেষ্ঠ কারিগর তৈরি হবে, শ্রেষ্ঠ ইতিহাসবিদ তৈরি হবে, শ্রেষ্ঠ সাহিত্যিক তৈরি হবে, শ্রেষ্ঠ নাগরিক তৈরি হবে। আমরা সেই শিক্ষাটা বানাতে চাই। এই জন্য কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আমাদেরকে আনতে হবে। এটা বলতে পারেন যে একটা রেডিক্যাল চেঞ্জ, আমূল পরিবর্তনের দরকার পড়বে বহু জায়গায়। এইটাকে আবার অনেকে প্রচার করবে যে পুরা কোরআন সুন্নাহর আয়াত দিয়ে ভরাই দিবে। কোরআন সুন্নাহর আয়াত যদি আমাকে বেটার গাইড করতে পারে, হোয়াই নট? কিন্তু আমরা যেটা বলতে চাই, কোরআন সুন্নাতের আয়াত রেস্ট্রিক্ট করে নাই দুনিয়ার ভালো শিক্ষা অর্জন করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এনকারেজ করেছেন শিক্ষার জন্য সুদূর ওই দেশে চলে যাও। তো ওই দেশে তো কোরআন সুন্নাহর শিক্ষা ছিল না, সেখানে ছিল বৈষয়িক শিক্ষা। সুতরাং ওইটাও কোরআন সুন্নাহর অংশ, ওইটাও বাইরে না। একজন নাগরিককে নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যত ধরনের শিক্ষা দরকার সবগুলাকে সিনক্রোনাইজ করা হবে ইনশাআল্লাহ। তাই বলে বইয়ের বোঝা বাড়ানো হবে না। উন্নত দেশগুলাতে তারা কিভাবে শিক্ষা দেয়, তাদের সেই শিক্ষাগুলো আমরা স্টাডি করছি। ওখান থেকে আমরা আগামী দিনের উপাদান তৈরি করে নিচ্ছি। আমাদের শিক্ষার্থীদের ঘাড়ে বইয়ের বোঝা থাকবে না। এখন সেই বইয়ের বোঝার অভাবে আমি গেলাম 12 সালে জেলে, কেউ মাইন্ড করবেন না, এখানে বুয়েটের ছাত্র থাকতে পারেন, মেডিকেলের ছাত্র থাকতে পারেন। আমাকে যে সেলে রাখা হলো তার পাশের সেলে বুয়েটের 5 জন শিক্ষার্থী ছিল। আমি ওদেরকে একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম, তোমরা কতদিন এখানে? তারা বলে 4 মাস। তো তোমাদের লেখাপড়ার কি হবে? কয় না, তা তো কন্টিনিউ করছি। কই তোমাদের এখানে তো কোনো বই পুস্তক দেখি না। তখন বালিশের নিচ থেকে টেনে টেনে কিছু নোট বাইর বলে, এটা কি? বলে যে এগুলোই আমরা স্যারদের লেকচারগুলো ফলো করি। বললাম তোমরা পরীক্ষা দিবে না? বলে হ্যাঁ, আমরা পরীক্ষার জন্যই তো প্রস্তুতি নিচ্ছি। এখন বুয়েট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মেধার বিকাশ কেন্দ্র। সেই জায়গায় আমি জিজ্ঞেস করলাম, তোমাদের কোনো ইয়ে নাই? কি বই বলে যে ওইটাকে রেফারেন্স বইয়ের আলাদা আরেকটা, যে ওটা কি, হ্যাঁ, টেক্সট বুক। তোমাদের কোনো টেক্সট বুক নাই? হাসে, কই আসছে। আমি বললাম এগুলা কোথায়? কই রেখে সুন্দর করে রাখছি, বাইর করো। কই দরকার পড়ে না। কেন? কই যে গাইডই যথেষ্ট, লেকচারই যথেষ্ট। আই ডোন্ট নো এটা সঠিক চিত্র নাকি তারা আমাকে মিসগাইড করেছে, আই ডোন্ট নো। মেডিকেলে যখন আমরা লেখাপড়া করি তখন প্রথমেই শুরু হতো বিশাল এক ভলিউমের অ্যানাটমির বই, নাম গ্রেইজ অ্যানাটমি, এটা দিয়ে। এটার ওজন তখন ছিল 12.5 কেজি, এখন কত কেজি হয়েছে আমি জানি না। এইটা দিয়ে আমরা শুরু করতাম। তার সাথে আরো অনেকগুলা টেক্সট বই ছিল, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, সেগুলো আমরা পড়তাম। তবে হ্যাঁ, প্র্যাকটিক্যাল এমপ্লয়েন্সের জন্য কিছু গাইড বুক ছিল, সেগুলো শুধু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, ওটা আমাদের থিওরিটিক্যাল ক্লাসের জন্য না। এখন মেডিকেলেও সেই একই অবস্থা। এখন মেড ইজি সব কিছু। ওই বুকগুলো আছে সুন্দর করে থরে থরে লাইব্রেরিতে সাজানো, কিন্তু সেগুলা টান দিয়ে খুলে পড়ার এখন সেই স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদেরকে এই জায়গা থেকে শিফট করে তাদের আসল জায়গায় নিয়ে যাব। রেফারেন্স বই হিসাবে দুনিয়ার অনেক কিছু পড়ুক, অসুবিধা নাই, কিন্তু টেক্সট বুক হবে তার বেসিস। এটা বাদ দিয়ে না।
এই জায়গায় না আনা পর্যন্ত আমাদের শিক্ষা মানে যাবে কিভাবে? ওই দেশগুলোতে যারা এই বইগুলা পড়ে নলেজ অ্যাকোয়ার করতেছে আর আমার দেশে নোট পড়ে নলেজ অ্যাকোয়ার করতেছে, এই দুইটা কি কম্পিটেবল হতে পারে? কম্পিটিশনে তো এখানেই আমরা হেরে যাচ্ছি। আমাদের স্টুডেন্টরা পারবে, শুধুমাত্র পরিবেশ দিতে হবে তাদেরকে। সেই পরিবেশটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা যখন নিশ্চিত করব তখন তারা আগের স্টুডেন্ট যারা তাদের চাইতেও বেটার কিছু করবে, এটা আমরা আশা করি। 3 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর মূল প্রাণ হচ্ছে রিসার্চ। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়কে ফকিরের ভিক্ষা দেওয়া হয় রিসার্চ করার জন্য। এই টাকাও যেটা দেওয়া হয় সেটাও বিভিন্ন কারণে কাজে লাগানো হয় না। রিসার্চ মাইনাস করে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে না। রিসার্চ যদি প্রাণ হয় তাইলে প্রাণের জায়গাটা আমরা মজবুত করব। এখানেই আমাদের বাজেটের মেইন এলোকেশন থাকে। এখানেই তো সব ক্ষেত্রে লিডার বের হয়ে আসবে। লিডার মানে শুধু পলিটিক্যাল লিডার না, লিডার মানে সমাজের সকল ক্ষেত্রের লিডার। সে আইটির লিডার, সায়েন্স টেকের লিডার, সে সাহিত্য ইতিহাসের লিডার, দেশ চালানোর লিডার, সব কিছুর লিডার এখান থেকে বের হয়ে আসবে। এখন বলবেন রিসার্চ তো শুধু সায়েন্সের স্টুডেন্টের জন্য না, এটাও ভুল ধারণা। রিসার্চ শুধু সায়েন্সের স্টুডেন্টের জন্য না, অল ডিসিপ্লিনের স্টুডেন্টের জন্য রিসার্চ। এবং সেই রিসার্চটাই নিশ্চিত করা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার এই সুযোগ, বিরল সুযোগটা তারাই পান আল্লাহ যাদেরকে মেধার নিয়ামত দান করেছেন। সেই মেধাকে ড্যামেজ করা আমাদের কাজ না, এই মেধাকে নার্চার করা আমাদের কাজ। আমরা সেই মেধা নার্চার করবো ইনশাআল্লাহ। অর্থের অভাবে কোনো মেধা যাতে ঝরে না পড়ে, সরকার সেখানে শিক্ষা ঋণের ব্যবস্থা করবে, যে ঋণটা হবে সমস্ত ধরনের লাভ এবং সুদমুক্ত, এবং এটা সে তার সারা জীবনে ইন এ কমফোর্টেবল ম্যানার হি অর শি উইল পে। যখন সে নিজে ইনকাম জেনারেট করতে শুরু করবে, আর্নিং শুরু করবে, তখন বিবেকের দায়বোধের জায়গা থেকেই সে তা পরিশোধ করে যাবে। এখন যদি কোনো দৈবচক্রে, কোনো অসুখ বিসুখ, কোনো অ্যাক্সিডেন্ট এইরকম কিছু থেকে পড়ে যায়, তার ওইটা ফরফিটেড করে দেওয়া হবে, কারণ হি ইজ আনএবল, শি ইজ আনএবল। একটা আনএবল আর ডিসএবল মানুষের উপরে আমরা বার্ডেন চাপার অধিকার রাখি না। রাষ্ট্রের ওয়েলফেয়ার ফান্ড তখন এটাকে কম্পেনসেট করবে। শিক্ষাকে যদি আমরা যথাযথ গুরুত্ব দিয়ে দাঁড় করাই দিতে পারি, বাকি সারা বাংলাদেশ দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আর এই জায়গায় যদি আমরা দাঁড় করাতে না পারি, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তবে সবকিছুর মূলে আমরা যেটা চেষ্টা করব, একটা মানবিক দায়বোধ সম্পন্ন জাতি গড়ার জন্য মানবিক দায়বোধ সম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা দেওয়া। এখানে আমরা যারা এসেছি, ডোন্ট ফরগেট, শুধু আমার আল্লাহর দান মেধা আর মা বাবার ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এইটা আমাকে এই জায়গায় এনে নাই। আমাকে এই জায়গায় এনেছে এই দেশের গরিব দুঃখী, রাস্তার ভিখারি, হাড্ডি পানি করা সেই কঠোর পরিশ্রমী শ্রমিক ভাই থেকে শুরু করে আজকে জন্ম নেওয়া বেবি, যে তারও কন্ট্রিবিউশন আছে আমাকে এখানে আনতে। আমি কথা বলতেই থাকবো, ডেসপারেটলি বলতে থাকবো। প্রত্যেকটি নাগরিক এই দেশে ট্যাক্স দেয়, প্রত্যেকটি নাগরিক ভিক্ষুক হলেও ট্যাক্স দেয়। সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে ভিক্ষা করে হাত পেতে যেই টাকাটা তার হাতে আসে, বিকালবেলা তার প্রয়োজন পূরণের জন্য সে যখন একটা শপে যায় শপিং করার জন্য, তখন তাকে যে কোনো কনজিউমার আইটেম সে কিনুক না কেন, অবশ্যই তাকে তার আইটেমের সাথে, তার মূল মূল্যের সাথে তাকে মূল্য সংযোজন কর বা বিএটি দিতে হয়, এই ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স রাষ্ট্রের বিশাল রেভিনিউ জেনারেট করে। তাহলে কেউ তো বাদ যাচ্ছে না। আজকে যে বেবি জন্ম নিয়েছে, তার জন্য তার আপনজন মা বাপ, তার জন্য একটা নেপি কিনতে গেলে, শিশু খাদ্য কিনতে গেলে, ওইটাতেও কিন্তু ব্যাট আছে, কাজেই সেও ব্যাট দিচ্ছে। আমাদের রাষ্ট্রের ব্যয় নির্বাহ হয় গ্রস দুইটা খাত থেকে। একটা হচ্ছে আমাদের ট্যাক্স রেভিনিউ,
আর একটা হচ্ছে বিদেশ থেকে আনা লোন। 80 বছরের বৃদ্ধ আর আজকের জন্ম নেওয়া বেবি সকলের উপর লোন সমান সমান অনুপাতে ডিস্ট্রিবিউট হয়। এখানেও তার অবদান, এখানেও কে গরিব কে ধনী এটার কোনো ডিমার্কেশন নেই, সবার উপরে এই লোন। কাজেই একজন নাগরিক, একজন শিক্ষিত মানুষ, সে যখন ফিল করবে আমার আজকে এখানে বেড়ে ওঠার পথে, এই পর্যায়ে আসার পথে আমার গোটা জাতির সমস্ত মানুষের অবদান রয়েছে, তখন কর্মজীবনে যখন প্রবেশ করবে তখন তার ঋণ পরিশোধের একটা মানসিকতা থাকবে। এ জাতি আমাকে ঋণী করে রেখেছে, আমাকে ঋণ পরিশোধ করতে হবে আমার জাতির। এই মানসিকতা যার থাকবে তার দ্বারা কারো কোনো অধিকার লঙ্ঘন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের দন চুরি, এটা আর হবে না। এরপরে যদি কেউ লোভের বশবর্তী হয়ে এরকম কোনো কাজ করেন, হি or she will brought under justice। এখানে মুখের দিকে তাকানো হবে না, she or he who is। এই ভদ্র মহিলা বা ভদ্রলোক কে এটা দেখা হবে না। এমনকি তিনি যদি রাষ্ট্রের প্রধান নির্বাহী হন, আমাদের সংবিধান অনুযায়ী যাকে প্রধানমন্ত্রী বলে, তারও মুখের দিকে বিচার তাকাবে না। আল্লাহ ভালো জানেন, উদাহরণস্বরূপ সে ব্যক্তি যদি আমার মতো কেউ হন, আমাদেরও কারো মুখের দিকে বিচার তাকিয়ে থাকবে না। আমরা ওই নৈতিক বোধ সম্পন্ন সর্বোচ্চ দুনিয়ার উৎকর্ষ সাধন যে সমস্ত উপাদান দিয়ে তৈরি করলে শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম আমাদের হবে, মডিউল আমাদের হবে, আমরা সেটাই করতে চাই ইনশাআল্লাহ। এবং আমরা বলতে কারা? এই সবাই মিলে আমরা। এই আমাদের যাত্রায় তোমাদেরকেও সামিল থাকতে হবে। সবগুলো হাত জাতি গড়ার জন্য বাড়িয়ে দিতে হবে। যদি সবগুলো হাত এগিয়ে আসে, ইনশাআল্লাহ সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠবে। তখন কথায় নয়, কাজে প্রমাণ হবে বাংলাদেশের জাতিটা কেমন। আমরা ওই জাতির অপেক্ষায় থাকলাম, ওই শিক্ষার অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, তোমাকে এই ভাইটাল কোয়েশ্চেন রেজ করার জন্য।